যাই হোক নানান এইসব লাস্টের দিকে যখন দেখছি যে না হয়েছিল, তখন আমাকে থ্রেট দিয়েছে আমি পুলিশ আনবো। জিম আর পার্লার এই দুটোর ওপর একটা বিশাল শত্রুতা ছিল। আমি বেরোবো চাবি দিয়ে, হঠাৎ করে দেখলাম 3-4 জন লোক এলো, বেশ একদম বেশ চেহারা টেহারা, প্রায় তখন 30-32 বছরের একটা ছেলে। সে প্রথমে আমাকে একটা থ্রেড ফেড দিয়ে গেল, তার বাবাকে নিয়ে এলো 2000-এ। তখন আমার সিস্ট ধরা পড়ে। তো তোমার ফিমেল হয়ে ইন্ডাস্ট্রিতে আসা, কখনো নিজের ইনসিকিউরিটি বা এরকম কিছু ফিল করোনি? মানে কারোর একটা ফিগার দেখলাম, এই সাবাস হেভি ফিগার, চোখে জিম করি, জিম করলেই ফিগার হয়ে যাবে, তো এরকমটা তো আসলে নয়। থেকে স্ট্রাগল তো কোভিড হ্যাঁ, সবার জন্য কোভিডটা, মানে কোভিডে প্রচুর লোক চাকরি হারা, ব্যবসা হারা, সব হারা হয়ে গেছে, জীবন হারা। ফোন করে যা নয় তাই বলছে, ঝামেলা করছে। ছেলে মেয়ে বা মেল ফিমেল নিয়ে যে ইকুয়ালিটি, তাহলে এই ধরো বাসে ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত সিট, লেডিস ট্রেন, এটা কোনোভাবে হওয়া উচিত নয়। এখন যদি অভিজ্ঞতা বেরো করে দেয় এই লাইফটা দেখার পরে, মানে এই ভিডিওটা দেখার পরে। নমস্কার, আমি রাজ আর আপনারা দেখছেন রাজকাহিনীর গপ্প। আমি শুরু করেছি রাজকাহিনীর গপ্প কথা নামে নতুন এপিসোড, যেখানে আমি তোমাদের লাইফের যে কোনো সাকসেস স্টোরি বা তোমাদের লাইফে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের এই পডকাস্টে তুলে ধরব। তো আজকে আমার সাথে রয়েছে দেবস্মিতাদি। দেবস্মিতাদি, প্রথমেই তোমাকে নমস্কার। নমস্কার। তো দেবস্মিতাদি আমারই এক দাদার ওয়াইফ হয়। তো দিদির সাথে আমি কথা বলবো আজকে দিদির লাইফ স্টোরি নিয়ে। দিদি মেনলি হিলিং হার্ট নামে একটি যোগা সেন্টার চালায়, যেখানে দিদি বড়দের সাথে বাচ্চাদেরও যোগা শেখায়। এটা বেলঘড়িয়াতে অবস্থিত। তো দিদি এই ইন্ডাস্ট্রিতে কিভাবে? এই ইন্ডাস্ট্রিতে আমি বহু বছর হয়ে গেল, 2013 বা 2013 নয় 2000-এ তখন আমার সিস্ট ধরা পড়ে। তো আজকাল তো সবারই আছে, সব মেয়েদেরই সিস্ট আছে। তো সিস্ট ধরা পড়ার সময় তখন ডক্টর রেকমেন্ড করে যে যোগা করতে হবে, যোগা করলে কিছুটা বেটার হবে। তো সেই সময় আমার যোগাতে শুরু স্টার্ট। তো যোগা করতে করতে এবার আমি খুব ভালো করি বলে সেখানকার স্টুডেন্ট থাকতে থাকতে আমি সেখানকারই টিচার হয়ে যাই। মানে তুমি নিজে শিখতে আগে? হ্যাঁ, ফার্স্টে আমি শিখলাম, শেখার পরে তারপরে আমাকে ওখান থেকেই রিক্রুট করে নিল, এবার আমি ওখানকারই ওমেনদের আমি টিচার হয়ে গেলাম। তো ব্যাস সেইভাবে আমার জার্নি শুরু। তারপরে পুরো যোগাটা চললো, সাথে সাথে ডান্সটাও থাকতো আমার সাথে পাশে। ডান্সটা মানে একদম 2.5 বছর বয়স থেকে আমি ডান্স করি, তো ডান্সটা একটা প্যাশন। তো সেটার পরে তারপরে আফটার বেবি আমি জিমটা স্টার্ট করি। আচ্ছা, তোমার জিমও আছে? হ্যাঁ, তো আফটার বেবি জিম চালু, জিমের 2019-এ জিম স্টার্ট। তো 6 বছর হয়ে গেল এখন জিম রানিং রয়েছে। তো মোটামুটি ফিটনেস ইন্ডাস্ট্রিতেই তুমি রয়েছো? হ্যাঁ, আমার জিম রয়েছে, যোগা মেডিটেশন রয়েছে, এবং রিসেন্টলি আমি জুম্বাও স্টার্ট করেছি। তার মানে বাড়িতে সবাই ফিট, মানে কারোর কোনো অসুবিধা নেই? না, এখন অবধি তো নেই। তো এই ফিটনেস ইন্ডাস্ট্রি বা এগুলো মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, আমি যতদূর দেখেছি, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে মেল, মানে ওনার বলো, ট্রেনার বলো, সব কিছু থাকে। তো তোমার ফিমেল হয়ে ইন্ডাস্ট্রিতে আসা, কখনো নিজের ইনসিকিউরিটি বা এরকম কিছু ফিল করোনি? ইনসিকিউরিটি বলতে এখন তো আর করি না, এখন বহু বছর হয়ে গেছে, তো এখন কোনো অসুবিধা হয় না। প্রথম দিকে যখন আমি জিমটা মেনলি স্টার্ট করি, যোগাটা একটুখানি এখনো এরকম একটা ব্যাপার আছে, যোগাটা একটু ফিমেলরাই বেশি করে বা বাচ্চারা বেশি করে। কিন্তু যখন জিমটা পার্টিকুলারলি ওয়েট ট্রেনিং বা এই ধরনের কার্ডিও, তো এটা একটু ছেলেরা একটু বেশি করে। তো ওটা যখন আমি ফার্স্ট স্টার্ট করি, তখন আমার কিন্তু একটু একটু ইনসিকিউরিটি হতো। তো সেটাতে আমি একটা ইনসিডেন্ট বলছি। তো আমার জিমটা একদম নিমতা বাজারে প্রপার, কিন্তু নিমতা বাজারে হলো একটুখানি ভেতর দিকে। তো কি হয়, ওখানে আওয়াজ, মানে রাস্তার এত আওয়াজ হয় যে ওখানকার ভেতরের কোনো আওয়াজই মানে শোনা যায় না আর কি। কেউ যদি চিৎকারও করে কেউ শোনা যাবে না। তো আমার জিম মোটামুটি রাত্রি 10টায় ক্লোজ হয়ে যায়। তো একদিন এরকম রাত্রি 10টায় ক্লোজ হয়ে গেছে, আমি বেরোবো চাবি দিয়ে, হঠাৎ করে দেখলাম 3-4 জন লোক এলো, বেশ একদম বেশ চেহারা টেহারা, এরকম একটা মাঝ বয়সী এরকম একটা লোক এলো। তো 4 জন ওরকম, 4-5 জন হঠাৎ করে এরকম ঢুকে গেছে। মানে ঢোকার একটা হয় না, একটা ওয়ে তো থাকে, সবাই এসে ফার্স্টে জিজ্ঞাসা করে বা কিছু। তো ওনারা একদম মানে অ্যাজ ইফ মানে কোনো একটা উদ্দেশ্যে এসছে।
তো ওই জন্য আমরা জিম দেখবো, মানে আগে তো কথা বলে কখন টাইম বা ফিস সেসব কিছু না, আগে জিম দেখবো। তো স্ট্রেট ঢুকে গেল। এবার এত আমার সত্যিই সেদিনকে খুব ভয় লেগেছিল যে কেউ নেই পুরো বিল্ডিংটায়, আমি শুধু একা, আর ওরকম অতগুলো আর কি ভদ্রলোক, যাই হোক। তো তারপরে তারা দেখছি তাদের জিমটা দেখাতে কোনো ইন্টারেস্ট নেই, তারা উল্টো পাল্টা প্রশ্ন করে যাচ্ছে, জিমের ওনার কে, জিমের মানে এই ধরনের মানে আলতু ফালতু কোশ্চেন আর কি বেশি করে যাচ্ছে। তো আমি তখনই বুঝলাম যে না, এরা অন্য কোনো মতলবে এসছে। তো তখন আমি বাড়ির লোককে একটা কল করলাম, তো সেই কলটা ওদের সামনেই করেছিলাম, যে হ্যালো এইভাবে। তো তারা তখন বুঝতে পারলো যে না, ও আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়, এটা কি আপনার বাড়ি, ফার্স্ট এটা জিজ্ঞাসা করলাম। না, এটা আমার বাড়ি নয়, আমার বাড়ি জাস্ট এই রাস্তায় ক্রস করি। তো তখন আমি যখন মানে আমি অ্যাজ ইফ এরম ভাবে ফোনটা করলাম যে আমাকে এসে নিয়ে যাও। তো সেটা শোনার পরে দেখলাম যে না, আর আর বেশি কিছু আর কি তারা এগোলো না, বা যাই হোক, তারপরে মানে চলে গেল। উপস্থিত বুদ্ধিটা কাজে লাগিয়েছিল হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ হয়তো হ্যাঁ। সেরকম কিছু হুম হয়নি। হুম। তো আরেকটা তোমাকে প্রশ্ন করি, আমি ধরো ফিটনেস ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, তো ফিটনেস ইন্ডাস্ট্রিতে সবাই মানে ফিট হতে আসে। তো একটা মোটা মানুষ, একটা লোক ধরো নাও 80-90 কেজির ওজনের একজন, তো সে জিমে গেল, তো সে জিমে গিয়ে ওয়েটটা কমিয়ে নিতে পারবে? মানে জাস্ট জিম করে বা ইয়োগা করে ওয়েট কমিয়ে নেওয়া যায়, নাকি তার জন্য প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে হয়, আদারওয়াইজ হয় না? মানে জিমে গিয়ে আমি ভারী ভারী লোহা তুললাম, তার মানেই যে আমার ফিগার হবে এরকম তো আশা করি নয়। তো তার জন্য প্রপার ট্রেনিং প্রয়োজন, প্রপার ওয়েতে প্রয়োজন। তো সেই ব্যাপারে তোমার মানে আমার এটা এটা আমার প্রশ্ন না, এটা আমি দর্শকদের জন্য আমি কিছু প্রশ্ন করলাম যে মানে অনেকেই ভাবে জিম করবো, মানে কারোর একটা ফিগার দেখলাম, ইচ্ছা আছে হেভি ফিগার, চকি জিম করি, জিম করলেই ফিগার হয়ে যাবে। তো এরকমটা তো আসলে নয়। না, একদমই নয়। আমরা যেরকম টিভিতে দেখি সেগুলো প্রচুর সাধনা, প্রচুর সাধনা, প্রচুর অধ্যাবসায়ের ফল। তো এরকম তো হয় না। হ্যাঁ, এবার 80-90 কেজি যখন কেউ আসে তাকে ফার্স্টে হচ্ছে জিমের সঙ্গে হ্যাবিট করাতে, ওয়েট তোলানো তো অনেক পরের হুম। কথা। তাকে ফার্স্টে ইউজ টু করতে হয়, তার শরীরটাকে রেডি করতে হয়। ওয়েট তোলানোর জন্য আমাকে শরীরটাকে রেডি করতে হয়, তাকে মোবিলিটি করতে হয়, কারণ হাত পা পুরো একদম জং পড়ে, পুরো আমি বহু দেখেছি যে পাটাও পর্যন্ত নড়ে না, মানে পিঠ নড়ে না, হাত এইটুকু উঠছে, এর বেশি হাতও ওঠে না। মানে আমি এরকম দেখছি, হাত তুলতে বলছি সে এইটুকু তুলে বলছে আমার আর হাত ওঠে না। মানে এরকমও আমি দেখেছি যে মানে, এবং ইয়ং, এরকম না যে বয়স্ক স্টুডেন্ট, সে বলছে, আমি বলছি তাকে এরকম মুভমেন্ট করো, সে বলছে এই তো আমার এইটুকু ওঠে। আমি বলছি, আর মানে না, আমার আর ওঠে না। তো মানে ও ও জানে বোধহয় হাত এইটুকুই তুলতে হয়, মানে এরকমই, মানে এতটাই খারাপ অবস্থা নিয়ে আসে। তো তাদেরকে সেই সবগুলোকে পুরো ঠিক করিয়ে তারপরে এবার প্রপার ডায়েট চার্ট দেওয়া, সেগুলো সব আমরাই প্রোভাইড করে দিই, প্রপার মানে তুমি ক্যালোরি কি ওয়াইজ। নিজেও ট্রেনিং করাও? মানে অবশ্যই। ফিমেলদের তুমিই করাও? একদম একদম। মানে জিমের সাথে ইয়োগা, জুম্বা এগুলো সব তুমি করো হ্যাঁ, পার্সোনালি? যোগা, বাচ্চাদের যোগা, জুম্বা, ফিমেলদের যোগা, ওগুলো সব আমি করাই। আর জিমে ট্রেনার রাখা আছে, প্লাস কিছু ফিমেলসদের মানে দাবি থাকে যে আমরা আপনার কাছেই করব, তো তখন আমি তাদেরকে পার্সোনালি করাই। তো তো এটা গেল তোমার জিমের ব্যাপার। তো তোমার বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 2011 সালে। মানে অলমোস্ট 14 বছর। 14 বছর। তোমার বেবি কটা? আমার টুইন বেবি, একটা ছেলে একটা হ্যাঁ, মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, এটাই আমরা জানি। তো মানে দুটো বেবিকে নিয়ে সামলানো, তার সাথে জিম, যোগা, জুম্বা, তারপরে হাজবেন্ড তো রয়েছে, একদম সোনার টুকরো হাজবেন্ড, এরকমই তো হয়। তো সেই লাইফটা কতটা ইজি, মানে তোমার এত কিছু সামলে ওঠা? না, একদমই ইজি নয়। এবং আরেকটা কথা আমি অ্যাড করি, আমি দুটো বাচ্চা নিয়ে থাকি, হাজবেন্ড নিয়ে থাকি, সাথে কিন্তু আমি ফাদার ইন ল, মাদার ইন লকেও নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তারাও থাকেন তারা তোমাদের সাথে? যথেষ্ট অ্যাক্টিভ। আমার আচ্ছা শ্বশুর শাশুড়ি, মানে আমার পুরো ভরা সংসার। আচ্ছা। ঠিক আছে। এবং ওদিকে আমার বাবা মাও রয়েছে, তাদেরকেও দেখতে হয়। আমি মেয়ে বিয়ে হয়ে চলে এসেছি মানে এই নয় যে আমার সেই কর্তব্যটা ছেড়ে দেবো, তো তাদেরকেও আমাকে দেখতে হয়। প্লাস এখানে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড, দুটো বাচ্চা, সবকিছু নিয়েই আমি পুরোটা সামলেই হয়ে যায়। এখন আসলে ওরা ছোট থেকে তো আমাকে ওইভাবে দেখছে, ওদের যবে থেকে জ্ঞান হয়েছে আমার দেখছে যে মা বেরোয়, এবং এটা দেখে যে মা, না মা কিছু করে, মা ওই শুধু সেজে গুজে বেরোয় না, মা কিছু একটা করে, মা জানে, মা সেটা বোঝে, তারা তারা যথেষ্ট রেসপেক্ট করে। তো সেই জন্য তারা ওইভাবেই আমি তাদেরকে বড় করেছি যে তারা ওই টিপিক্যাল ওই মা ঘেঁষা বাচ্চা বা সবকিছুতে মামা মামা করা ওই জিনিসটা ওদের নেই, ওরা ভীষণ সেলফ ইন্ডিপেন্ডেন্ট।
মানে তোমার টুইন্স প্রচন্ড। বেবি মানে তো একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ হ্যাঁ। মানে এটা সচরাচর 1000 জনের মধ্যে 1,00,000 জনের মধ্যে একজনের হয়। টুইন্স হয়েছে আবার ছেলে আর মেয়ে, তো সেটাও একটা লাকের ব্যাপার। তো তোমার লাইফেই এত কিছু স্ট্রাগেলের মধ্যে সব থেকে চাপের মুহূর্ত বা মানে সব থেকে স্ট্রাগেলের মুহূর্ত কোন সময়টা গেছে? সব থেকে স্ট্রাগল তো কোভিড। কোভিড, হ্যাঁ। সবার জন্য কোভিডটা, মানে কোভিডে প্রচুর লোক চাকরি হারা, ব্যবসা হারা, সব হারা হয়ে গেছে, জীবন হারা। তো তোমার কি হারা হয়েছে? আমার হারা বলতে সেরকম নয়, কি হলো, আমি 2019-এ আমি জিমটা স্টার্ট করলাম। 2019-এ এপ্রিলে আমি জিমটা স্টার্ট করলাম। ঠিক 2020-তে, 20 মার্চে, মানে আমার 1 বছরও পুরো হলো না, লকডাউন ডিক্লেয়ার করে দিল। আর লকডাউন মানেই তখন এরকম ছিল, সবার আগে জিম বন্ধ করছে। হুম। জিম আর পার্লার, এই দুটোর ওপর একটা বিশাল শত্রুতা ছিল। তো সবার আগে ওটাকে বন্ধ করলো। আর সেই টাইমে তখন জাস্ট 1 বছর হয়েছে, মানে আমার তখন জিম মানে পুরো ভরা জিম, মানে একদম রানিং, একদম মানে এই অবস্থা। সেই জায়গায় গিয়ে ধপ করে আমার জিমটাকে দিল বন্ধ করে, ঠিক আছে। তো এবার আমার জিমটা কি হয়, জিমের সাথে তো জিমের রেন্ট একটা থাকে, তারপরে ট্রেনারদের একটা স্যালারি থাকে, সবকিছু এটা ইয়ে করে। তো যাই হোক, ফার্স্ট লকডাউনটা গেল। প্রথম লকডাউনটা তো সবাই একটা খুব হকচকিয়ে গেছিল, তো সেটা ঠিক আছে, সেটা অতটা এফেক্ট করেনি। পরের বছর যখন আবার লকডাউনটা হলো, তখন এবার জিনিসটা আরো খারাপ অবস্থা দাঁড়িয়ে গেল। এইবার তখন কি হলো, লোকজন মানে লকডাউনের পরে যখন জিমটা খুললো, তখন এবার লোকজন আসতে আরম্ভ করেছে যে না, আমাকে ঝামেলা করছে, টাকা পয়সা নিয়ে ঝামেলা করছে। তো একজন তো এরকমও এলো যে সে ফার্স্টে বললো যে 1 মাসের টাকা, মানে এরকমই অবস্থা। আমি রেন্ট দিয়ে যাচ্ছি, সবকিছু দিয়ে যাচ্ছি, সে বলছে আমাকে আমার 1 মাসের টাকাটা ফেরত চাই। তো আমি বললাম যে দেখো, আমি ফার্স্ট যখন লকডাউন হয়েছে, আমি সবাইকে টাকা পয়সা যা কিছু দেওয়ার আমি দিয়ে দিয়েছি, মানে যতটা আমার সামর্থ্য আমি ততটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু সেকেন্ড লকডাউনে আমি আর পারবো না, আমার পক্ষে আর সম্ভব নয়, প্রত্যেক বছর বছর লকডাউন হবে, আমি তো এটা সম্ভব না। তো তখন আমি বললাম যে দেখো, এটা তো আমি ক্রিয়েট করছি না, আমি তো, তো এইভাবে যাই হোক, সে একটু তর্ক বিতর্ক হলো। সে বিশাল বড় একটা ছেলে, মানে এরকম না যে বাচ্চা ছেলে, তো প্রায় তখন 30-32 বছরের একটা ছেলে। সে প্রথমে আমাকে একটা থ্রেড ফেড দিয়ে গেল, তার বাবাকে নিয়ে এলো। অত বড় ছেলে, সে একটা বাবাকে নিয়ে এলো। বাবাকে নিয়ে, বাবা দুবার তিনবার এলো, বয়স্ক বাবা, একদম বাবা বয়স্ক। দুবার তিনবার আমার সঙ্গে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না, দুবার তিনবার এলো। তো এসে আমি বললাম যে আপনি করুন না, আপনার ছেলে করুক, আমি বলছি না তো, বারণ তো করছি না করতে। তো যাই হোক, নানান এইসব লাস্টের দিকে যখন দেখছি যে না হচ্ছে না, তখন আমাকে থ্রেট দিয়েছে আমি পুলিশ আনবো, বলছে যে আমি পুলিশ আনবো, এই আনবো। তো এইভাবে এই ধরনের আরো 2-3টি ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটেছিল। তখন ওই সেকেন্ড লকডাউনে সবাই টাকা পয়সা নিয়ে একটুখানি ঝামেলা করতো, মানে তখন কেউ বুঝতে চাইতো না যে যে আমি কতটা একটা সাফারার হয়েছি। হ্যাঁ, মানে কোভিড হ্যাঁ, এর সময় এরকম টাইপের ইন্ডাস্ট্রিতে তো প্রবলেম আসবেই। প্রচুর প্রচুর। মানে আমাদের যেরকম মানে চাকরি ক্ষেত্রে, আমরা ওই সময় চাকরিতে যাইনি, হয়তো আমাদেরকে মাইনেটুকু দিয়েছে, এর জন্য কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ। বাট তোমরা যেরকম ইন্ডাস্ট্রি চালাও, তুমি যে জিম ইন্ডাস্ট্রি বা যোগ ইন্ডাস্ট্রি, এখানে যদি কেউ না আসে তোমাকে মাইনেটা দেবে কেন তারা? এই এক্স্যাক্টলি প্রবলেমটা তো এক্স্যাক্টলি, ওরা এটাই হবেই। এটাই। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমি একা, আমার কোনো পার্টনারশিপ নেই। আমার জিম, আমার যোগা, আমার জুম্বা, টোটালি আমি একা, মানে সোল প্রপাইটারশিপ, আমার কোনো পার্টনারশিপ নেই। তো সেই জন্য একার পক্ষে ফিনান্সিয়ালি বা মেন্টালি সব দিক দিয়ে ওটা আমার প্রচন্ড স্ট্রাগল ছিল। হ্যাঁ, এবার আরেকটা বয়স, সবকিছুর একটা খারাপ দিক ভালো দিক থাকে। ভালো দিক ওটাই হচ্ছে, কোভিড আমাকে মারাত্মক ধৈর্য শিখিয়েছে, মানে লাইফে কোনো কিছুকে কুললি হ্যান্ডেল করা। এখন এখন এই স্টেজে দাঁড়িয়ে আমাকে ওই কোভিডের সময় আমি অনেক শিখেছি। ফোন করে যা নয় তাই বলছে, ঝামেলা করছে, আমি কিন্তু চুপ করে, মানে রাগ হচ্ছে, মনে হচ্ছে কিছু বলে দিই উল্টো পাল্টা, কিন্তু আমি একটা জায়গা বিলং করি, সেখানে কিন্তু আমি যা নয় তাই বলতে পারবো না একটা মানুষকে, সে বলতে পারবে, বাট আমি তো তাকে কোনো রকম বাজে বাজে কথা বলতেও পারবো না, খুব সামান্য একটা বাজে কথাও আমি তাকে বলতে পারবো না, কারণ আমার একটা ডিগনিটি আছে। তো সেই জায়গায় দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে রেখে সেই ব্যাপারটা আমি যখন হ্যান্ডেল করেছি, তো আজকে আমার ওটা কাজে দেয়। এটাই। তো তোমার মতে একটা অন্যরকম প্রশ্ন, মানে আউট অফ দা পয়েন্ট দিয়ে একটা প্রশ্ন যদি করি, এই যে ছেলে মেয়ে বা মেল ফিমেল নিয়ে যে ইকুয়ালিটি
নিয়ে সবসময় সব জায়গায় নানান রকম প্রশ্ন আসে যে মেয়েরা ছেলেদের সমতুল্য, মেয়েরা কোনোদিন ছেলেদের থেকে নিচু নয়, মেয়েরা ছেলেদের থেকে হয়তো উঁচুতে, একদম বাস্তব কথা। কিন্তু তাহলে এই ধরো বাসে ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত সিট, বাসে মেয়েদের জন্য লেডিস সিট বা লেডিস ট্রেন, মেট্রোতে উঠলেও লেডিস সিট বলে একটা সিট, তো তোমার মনে হয় না এই জায়গাটা কোনোভাবে হওয়া উচিত নয়? মানে ট্রেনে একটা ছেলে, আমি উঠলাম, একটা তুমিও উঠলে, তুমিও অফিস থেকে ফিরছো, আমিও অফিস থেকে ফিরছি, তো এখানে তোমার শরীরটা বেশি দুর্বল, আমারটা কম দুর্বল, এটা তো হতে পারে না। তাহলে এই জায়গাটা তোমার কি মনে হয় যে এই জায়গাটা কি হওয়া উচিত? মানে এই যে ইকুয়ালিটিটা থাকা উচিত না, কি আমি উচিত না? বলি ওটা সমান সমানই থাকা উচিত। যতগুলো ফিমেল সিট থাকবে ততগুলোই মেল সিট থাকুক। মানে মেল সিট আলাদা করে, যেমন বয়স্কদের জন্য সিট হয় আমরা দেখেছি, হুম হুম আমরা দেখেছি প্রবীণ নাগরিকদের জন্য একটা আলাদা সিট, একটা সিট করা আছে মহিলাদের জন্য, আর একটা সিট জেনারেল, ওখানে মহিলাও বসছে, হুম হুম। প্রবীণ না, নাগরিকও বসছে, ছেলেও বসছে, বাচ্চাও বসছে। তো এখানে ধরো একটা ট্রেনের মধ্যে মানে এরকম প্রচুর সিট রয়েছে, তো একটা ট্রেনের মধ্যে ছেলেদের সংখ্যাটাই বেশি থাকে, মানে আমি যতদূর আমার ধারণা, একটা 15-20 বছরের বয়সের ছেলেদের থেকে 40-45 বছরের ছেলেদেরই সংখ্যাটাই বেশি থাকে, যে কোনো জবে যাচ্ছে, তারা বিজনেসে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা আমার মনে হয়, এটা আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই জায়গাটায় কি মানে এই ডেফিনেশনটা মানে আলাদা জিনিসটা থাকা উচিত নাকি না সব জেনারেল থাকুক, সবাই সবার মতন বসুক, এটা থাকা উচিত? না, আমার মতে আলাদা থাকলে আমি আমি বলবো যে আলাদা মানে সবটা সমান সমান থাকা উচিত। এবার আলাদা, হ্যাঁ এখন অবশ্যই এটা একটা বিশাল বিতর্কিত বিষয় যে ছেলে মেয়ে ইকুয়াল এই সেই, যাই হোক, তো সেইগুলো আমি বিতর্কটা থেকে দূরে থেকে বলছি। যে কি হয়, অনেক মেয়ে তো কমফোর্টেবল হয় না, আহ, যেটা হচ্ছে আজকালকার দিনে, তো দেখতেই পাচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে বলছি যে অনেকেই আছে, অনেক মেয়ে আছে তারা একটু কমফোর্টেবল হয় ছেলেদের সঙ্গে, আবার অনেক মেয়েই আছে যে তারা কিন্তু কমফোর্টেবল হয় না একসঙ্গে গায়ে গা লাগিয়ে বসা বা গায়ে গা লাগিয়ে দাঁড়ানো। তো তাদের জন্য ফিমেল সিট বা ফিমেল কামরা ট্রেনের ঠিক আছে, কিন্তু আমি বলবো যে এই ছেলেদের জন্য আলাদা কিছু থাকবে না, জেনারেলি সবাই মিলে ঢুকে যাবে, এটা ঠিক নয়। ছেলেরাও যখন টায়ার্ড হয়ে ফিরছে তাদেরও বসার অধিকার আছে, যে সব সিটেই মেয়েরা বসে যাবে অবভিয়াসলি। হ্যাঁ, মেয়েদের শরীর আর যেটা এইমাত্র যেটা যে মেয়ে দুর্বল, ছেলেরা স্ট্রং, তো সেটা নয়, কিন্তু হ্যাঁ অবশ্যই মেয়েদের শরীর একটা ছেলে যতটা নিতে পারে, যেহেতু আমি মানে এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছি, তো আমার এই ব্যাপারগুলো একটু নলেজ আছে। তো তো কি হয়, একটা মেয়ের শরীরটা ওইভাবেই তৈরি হয়, যে একটা ছেলে যতটা স্ট্রেস নিতে পারবে একটা বয়সের পর, আমি বলছি না যে একদম ইয়ে আফটার বেবি বা আফটার, সব মেয়ে তো আর ব্যায়াম করে না বা শরীরচর্চা করে না, তো তারা অনেকটাই মানে দুর্বল হয় তাদের, মানে শারীরিক ইয়ে হিসেবে, মানে একটা 60 ইয়ার্স এর ছেলে বা একটা 60 ইয়ার্স এর মানে ওম্যান, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো সেই নিরিখে আমি বলছি, আমি বলছি না যে জেনারেলের মধ্যে সবাই ঢুকে যাবে, অবশ্যই 50% মেয়ে থাকলে 50% ছেলেও থাকবে, আমি এইভাবে বলছি। তো একটা জিনিস, মানে মানুষ নিজের প্রত্যেক দিন 1 ঘন্টা করে যদি সময় সে জিম বা এই সব জিনিস, যোগা, মেডিটেশন, জুম্বা এরকম টাইপের নিজেকে ফিট রাখার জন্য দিতে পারে, একটা মানুষ দিন মানে মাসে 10,000-20,000 টাকা বেশি মানে সেভ করতে পারে। মানে আমার ফ্যামিলিতেই 6,500 টাকার ওষুধ আসে মাসে, মা বাবার, দিদার, তো তারা এখন তাদের পক্ষে তার ফিট থাকা সম্ভব না, বাট এখনকার জেনারেশনের জন্য এই জিনিসটা প্রচণ্ডভাবে দরকার। আমার মনে হয় যে আমি যদি ফিট থাকি, আমার তাহলে সুগার হবে না, আমার তাহলে প্রেশার হাই হবে না, আমাকে অন্তত এইসব ওষুধগুলো খেতে হবে না। তো এই জিনিসটা নিয়ে তুমি কি বলতে চাও? হ্যাঁ, এই যে 10,000 15,000, এটার হিসেবটা কিন্তু অনেকটা বেশি। আমি হিসেবটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি আমি এক্সারসাইজ করি, তো সেক্ষেত্রে আমি খুব বেশি হলেও আমি ধরে নিচ্ছি মাসে 1,000 থেকে 1,500 টাকা আমার পার মান্থে আমার সুপার ডুপার এক্সারসাইজ আমার হয়ে যাচ্ছে, সে জিম হোক, যোগা হোক, জুম্বা হোক, হোয়াট এভার। 1,000 1,500 টাকা মান্থলি খরচা করলে এটা এসে যাচ্ছে। এইবার উল্টো দিকটা করছি, যদি আমার এটা খরচাটা না করি মান্থলি, আমার ডক্টরের ফিস যাচ্ছে, আমার ওষুধ যাচ্ছে, আমার চেক আপ যাচ্ছে, ঠিক আছে, যেগুলো আজকালকার দিনে একটা ব্লাড টেস্ট করতে কত কত টাকা লাগে, হুম। সেই চেক আপ যাচ্ছে, পার 3 মান্থ অন্তর ডক্টররা এখন চেক আপ দেয়, সেই চেক আপ যাচ্ছে। এইবার এই তিনটে মিলিয়ে এবার এই হিসেবটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সেটাই, তাহলে আপনাদের মধ্যে যে আপনারা জিম করুন, যোগা করুন, নিজেকে ফিট রাখুন,
আর ওষুধের টাকা বাঁচান আর সেই টাকায় ঘুরে বেড়ান, এটা একদম বাস্তব। একদম একদম। তো তুমি মেবি বাচ্চাদেরকেও শেখাও, আমি এইটা কতটা চাপের? মানে বাচ্চাদের যোগা করানো সবচেয়ে, আমার মনে হয় শুধু যোগা না, বাচ্চাদের পড়ানো, খেলাধুলা করানো, মানে বাচ্চাদেরটা সবচেয়ে চাপের, ম্যানেজ করতে হয়। তার মানে তুমি বলছো এক, তারা করবে এক, মানে সেই জিনিসটা কতটা চাপের? আমার এখানে আমার ক্লাসের সব থেকে স্মল মেম্বার হচ্ছে 2.5 বছর বয়স। সে স্কুলেও যায় না, তার বাবা মা আগে এখানে ভর্তি করিয়েছে যে তাকে একটুখানি আমি ঠিকঠাক ভাবে মানুষ করিয়ে দেবো, তারপরে তারা স্কুলে পাঠাবেন। ঠিক আছে, তো একটা 2.5 বছরের বাচ্চা যার কোনো সেন্স নেই, তাকে আমাকে চ্যানেলাইজ করতে হবে একটা ভালো পথে। তো এটা তো অবশ্যই ডিফিকাল্ট। আর আর একটা যেটা সমস্যা, মেনলি আমি বাচ্চাদেরকে মানে যোগা স্টার্ট করার মেন যেটা কারণ হলো যে আজকালকার বাচ্চারা যেহেতু এই কোভিড এর পর থেকে ফোন দেখাটা প্রচুর বেড়েছে, তো ওদের মধ্যে এডিএইচডি, হাইপার অ্যাক্টিভিটি, অটিজম, এই জিনিসগুলো প্রচুর বেড়েছে। প্লাস কি হয়, বাবা মারা দুজনেই এখন ওয়ার্কিং হয়, তারা ঠিকমতো টাইম দিতে পারে না, ন্যানির কাছে মানুষ হয়, তো এই ধরনের নানান এই সমস্ত জিনিসপত্র থেকে তো তারা মানে সুস্থ, পুরোপুরি সুস্থ বাচ্চা, 100% সুস্থ বাচ্চা খুব কম হয়। 5টা বাচ্চা হলে তার মধ্যে 3টে বাচ্চা কিন্তু আজকালকার দিনে এডিএইচডি বা অটিজম হয়। সেটা অনেক বাবা মা বুঝতেই পারে না, মানে ইভেন বুঝতে চায় না, বুঝতে পারে, বুঝতে চায় না যে হ্যাঁ আমার বাচ্চার প্রবলেম। পরে যখন দেখছে যে না জিনিসটা হাতের বাইরে হয়ে যাচ্ছে, তখন তখন তো অনেকটা লেট হয়ে যায়। তো এই করে করেই মানে আমার কাছে এখন ধরুন কি বলবো, আমার কাছে প্রায় 20-22টা বাচ্চা, মানে একদম ছোটখাটো একটা স্কুল হয়ে গেছে আমার। হুম। তো তারা করে এবং যথেষ্ট ভালো রেসপন্স পায়, মানে বাচ্চাদের এটা আমার কাছে একটা বিরাট মানে ভালো, খুবই রেসপন্স ভালো পায়, কারণ তাদের মোটামুটি 3 মাস 6 মাস গিয়েই যেসব মানে আর অটিজম বাচ্চাদের যে ওটি হয়, একটা থেরাপি হয় অকুপেশনাল থেরাপি, এটা প্রচন্ড খরচ সাপেক্ষ। এক মানে একটা অটিজম বাচ্চা বলতে তুমি কি আমিও ঠিক জানি না এই আচ্ছা, ব্যাপারটা। অটিজম বলতে কি, তারা রিয়াক্ট করে না। অটিজম আচ্ছা বা এডিএইচডি কি হয়, তারা রিয়াক্ট করে না। অনেকের হয় ম্যাচুরিটিটা ডিলে, সাপোজ বয়স 5 বছর কিন্তু ওর ম্যাচুরিটিটা হচ্ছে 3 বছরের, আচ্ছা। এইরকম বাচ্চা ম্যাক্সিমাম এখন হচ্ছে। আর অটিজম বলতে কি, ও কোনো কথা বলবে না, মানে স্পিচ নেই, স্পিচ থেরাপিও করায় তার বাবা মারা। স্পিচ মানে কি, আমি জল খাবো এই কথাটা ওরা পুরো বলতে পারবে না, ওর জল তেষ্টা পেলে ও আমাকে জল জল এরম এরম শুধু ওটাই বলবে। তো আমাকে তখন বুঝে নিতে হবে, তখন আমি তাকে বলবো যে কি তুমি জল খাবে, এইভাবে তাকে পুরো সেন্টেন্স বলতে হবে। মানে এরকম ভাবে নানান রকম ভীষণ ক্র্যাঙ্কি হয়, মেজাজ সবসময় থাকে, ওরা সবসময় কাঁদে, মানে মেজাজ সবসময়, মেজাজটা ওদের প্রচন্ড হাইপার থাকে মানে সবসময়। নিজেদের কন্ট্রোলে থাকে না, না কিছু। একদমই থাকে না, কারোর কথা শোনা নয়, আর এটা তো হঠাৎ বয়সের সাথে সাথে বাড়বে তাহলে। বাড়বে এবং বাড়বে, এবং সেটা খুব বিচ্ছিরি রকম ভাবে বাড়বে, সেটা খুব বিচ্ছিরি রকম ভাবে বাড়বে, বয়সের সঙ্গে সঙ্গে সে কারোর সঙ্গে ম্যাচ করাতে পারবে না সমাজের সঙ্গে, সেটা মানে খুব বিচ্ছিরি রকম ভাবে হয়। তো সেই সেই জায়গা থেকে যেহেতু অকুপেশনাল থেরাপির খরচটা একটা হিউজ খরচ, প্লাস নিয়ে যাওয়া নিয়ে আসা পার ডে, মানে এক একটা ভালো কোনো অকুপেশনাল থেরাপিতে পার ডে 1000 টাকা করে নেয়। সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপি চলে, প্লাস স্পিচ থেরাপি চলে, সেই সমস্ত ডক্টরদের ফিস, থেরাপির, এই নিয়ে একটা মানে হিউজ খরচা, হিউজ। এবার সবার পক্ষে তো অ্যাফোর্ড করা সম্ভব নয়, কিন্তু আমার এখানে যোগা বা বিভিন্ন রকম থেরাপিও আমি করাই, তো এইসবে তারা প্রচুর উপকার পাচ্ছে, প্রচুর। তো দ্যাটস ওয়াই মানে আমার এখানে 50-50 এখন, নর্মাল বাচ্চাও যেরকম যোগা শেখে, প্লাস ওই ধরনের বাচ্চা বাচ্চারা যারা, তারাও শেখে এবং ভীষণ ভালো রেজাল্ট তাদের আর কি। যাই হোক, অনেক সিরিয়াস আলোচনা হলো। তো এখন একটা ছোট্ট র্যাপিড ফায়ার টাইপের একটু যদি আমরা খেলি, তো আমি লিখে এনেছি, খাতায় লেখা পুরো। তোমার কেরিয়ার না বেবি, মানে এই দুটোর মধ্যে যদি তোমাকে চুজ করতে দেওয়া হয়, কোনটা চুজ করবে? 50-50। 50-50 দিয়ে কোনো কিছু হয় না, র্যাপিড ফায়ারে একটা উত্তর দিতেই হয়। বেবি, অবভিয়াসলি। বেবি। মা হিসাবে নিজেকে 100-তে কত দেবে? 100 না 10-এ দাও। আমি ওই বাচ্চা বাচ্চা করা সেরকম টিপিক্যাল মা নই। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মা, তো সেই জন্য হয়তো অনেকের কাছে আহ, সেই ভালো মা নই, কিন্তু তাও আমি নিজেকে 9 দেবো। আচ্ছা, তাহলে এছাড়া কেউ যদি ধরো তোমার কাছে ফিটনেসের জন্য এলো, তো তাকে তুমি সাজেস্টটা কি করবে, জিম না যোগা? সবার আগে যোগা।
সবার আগে মানে সে যে কোনো এজেরই হতে পারে, যে কোনো যোগাটা মানে মেন। মেন আগে স্টার্টিং যোগা। মানে তুমি যদি বিজনেসটা এখন তো করছো, এটা তুমি যে কোনো ভাবে হোক প্যাশনেট ছিলে বা কিছু, এটা যদি না করতে তাহলে এখান থেকে চাকরি তোমার লাইফে কি করার ইচ্ছে ছিল? যে আমি যদি এই যোগা টিচার বা জিম না করতাম, আমি কিছু একটা জব করতাম, কি করতে? আমি চাকরি আগে করতাম, আমি স্কুল করতে? টিচার ছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তাহলে সেই চাকরি লাইফ নাই বিজনেস লাইফ, কোনটা বেশি বেটার? অবভিয়াসলি বিজনেস। মানে চাকরি, যারা যারা চাকরি করো তারা বিজনেস করো, খুশিতে থাকবে, এরকম ভাবে হাসতে থাকবে, হাতে সময় সময় থাকবে। আচ্ছা, মানে এবার যারা হাউস ওয়াইফ রয়েছে তাদের জন্য সাজেশন কি দেবে? মানে বাচ্চার জন্য কি করতে পারে, বা বাচ্চাদের জন্য তাদের তারা বেটার ভাবে, তুমি যেহেতু তোমার তোজো আর তোরার বয়স মোটামুটি 10 বছর বয়স, তো তুমি 10 বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। এখন সবাই 18-19 বছর বয়সে বিয়ে করে নিচ্ছে, তো মোটামুটি তাদের কাছে এক্সপিরিয়েন্সটা কম। তো আমার এরকম প্রচুর ফলোয়ার্স রয়েছে তাদের বিয়ে হয়ে গেছে, মেবি আছে, তো তাদের জন্য তুমি কিছু যদি দিতে চাও, একটা তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে, তুমি করতে পারো। মানে তাদেরকে কিভাবে মানুষ করবে, দেখো প্রবলেম এই অ্যান্ড অল আসবেই, তো সেটাই কিভাবে করবে। না, অনেকে যেমন আমারও কিছু বন্ধু আছে, তারা বলে যে আমি বাচ্চার জন্য কিছু করতে পারি না। তো এটা ঠিক নয়। বাচ্চা, হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে বাচ্চাকে তো অবভিয়াসলি মানুষ করতে হবে, অ্যাটলিস্ট 4 বছর 5 বছর। এবার বাচ্চা যখন দেখবে যে হ্যাঁ মা কেরিয়ার ওরিস্টিক একটা মা, মা সব সময় সে ভালো কিছু একটা করতে চাইছে, এরকম নয় যে ওই মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। আমি কাউকে ছোট করছি না, বাট যাই হোক। তো মানে বাচ্চা বাড়ির যখন পরিবেশটা ম্যাটার করে, বাড়িতে একটা বাচ্চা 100% যেটা দেখবে, যেটা করবে, যেটা শুনবে, সেটাই হবে। সেটাই মানে হবে। আমার বাড়ি, মানে আমাদের পাশের বাড়ির একটা ছেলে আছে, বাবা ওকে গালাগালি দেয়, ও ওর বাবাকে গালাগালি দেয়, তো ওর যে বাচ্চাটা সে এটাই শুনবে, মানে স্বাভাবিক একদম ব্যাপার। একদম, ওরা তো পুরো স্পঞ্জের মতন হয় না, ওরা পুরো টোটালি অ্যাবজর্ব করে নেবে। আমার বাচ্চা ছোট থেকে দেখছে আমার মা সব সময় এই সব নিয়েই ভাবে। আমার মা কোনো গসিপ করে না, আমার মা কোনো সিরিয়াল দেখে না। আমার তার মানে মা মানছো মহিলারা গসিপ করে? অবভিয়াসলি মহিলারা তো গসিপ মানে করে। না, মহিলাদের চান্স থেকে, পেলে আমিও করি। মহিলাদের থেকে বড় গসিপ করার লোক কেউ নেই। মানে আজকাল একটা ছেলেরাও কথা করে। আমার এই বাড়িতে হচ্ছে, এইটা 7টা বাড়ির পরেও জেনে গেছে, কিভাবে? ওরা একটা মহিলার থ্রুতেই গেছে, এটা মানো তো? নাকি এটা এটা পুরুষের থ্রুতে যেতে না পারে না না? না না। ছেলেদের গসিপ, ছেলেদের আলোচনা ওই সার্কেলের মধ্যেই, কিন্তু মেয়েদের গসিপ, ও সুমনের মা শোনো, এবার সুমনের মা গিয়ে রিয়ার মাকে বলবে, রিয়ার মা গিয়ে পল্টুর বাবাকে, পল্টুর মাকে বলবে, মানে এরকম করে চেনটা ছড়ায়। কিন্তু ছেলেদের গসিপটা মানে আমি, স্পন্দন, অভিজ্ঞতা রয়েছি, তিনজন মিলে তিনজনের সাথে আলোচনা করছি, এরকম না আমি ওকে আলাদা টেনে নিয়ে গিয়ে বললাম, এরকম হয় না। না, অ্যাকচুয়ালি আমাদের গসিপটা একটু একটু ওপর লেভেলে, আমরা আবার পাড়ার কালচারটা নেই, আচ্ছা আমাদের আবার ফ্রেন্ড কালচারটা আচ্ছা। আছে, এটাই। তো তোমার কোন পরিচয়টা বেটার মনে হয় এখন? মানে তোমার তোজো তোরার মা, না অভিকের বউ, নাকি তোমার ঘোষবাড়ির মেয়ে, নাকি এই জিমের এত মানে এই হিলিং হার্ট এর ওনার? দেবস্মিতা ম্যাম, হিলিং হার্টের ওনার, এটাই আমার শেষ এটা পরিচয়। তোমার শেষ পরিচয়? মানে এখন একদম। যদি অভিজ্ঞতা বেরো করে দেয় এই লাইভটা দেখার পরে, মানে এই ভিডিওটা দেখার পরে, কোনো অসুবিধা নেই? না না, বের কখনোই করবে না, কারণ সত্যি কথা বলতে আজকে আমি যে জায়গায় আছি ওর সাপোর্ট ছাড়া সম্ভব হতো না। সেটা তো অবশ্যই। একদমই না, ফ্যামিলি সাপোর্ট ছাড়া বিজনেস করা ইম্পসিবল। চাকরি ঠিক আছে, কারণ চাকরি কি 10টা 5টা চাকরি জানে, সে চলে আসবে। চলে আসবে, ফেরত চলে আসবে। কিন্তু ব্যবসাটা এমন একটা জিনিস, আমাকে 24x7 আমাকে ব্যবসায় টাইম দিতে হবে, অ্যাটলিস্ট মাইন্ডটা তো দিতেই হবে না। তো অনেক সময় এরকমও হয়, বাচ্চা পড়ছে, পড়তে পড়তে কিছু একটা জিজ্ঞাসা করছে, সেই টাইমে আমার এমন একটা ইম্পর্টেন্ট ফোন হলো, আমাকে ওর কোশ্চেনটা অ্যান্সার না দিয়ে আমাকে উঠে যেতে হলো। এরকমও হয়েছে। বাচ্চার পরীক্ষা, পরের দিন পরীক্ষা, জিমের ট্রেনার হয়তো অ্যাবসেন্ট, আমাকে ওইখানে গিয়ে প্রক্সি আমাকে দিতেই হবে। মানে বাচ্চার পরীক্ষা, সেটা আমি টেনশন করছি যেমন, কিন্তু ওখানে আমার অতগুলো মেম্বার, তাদেরকে তো আমি বলতে পারি না যে আমার বাচ্চার পরীক্ষা। তো কাজেই স্ট্রাগল তো আছেই। বিজনেস করতে গেলে তো এগুলো তো একটুখানি করতেই হবে, কিন্তু ওই যে কারোর আন্ডারে তো কাজ করতে আমি পারবো সেটা না। ঠিক, একদম। হ্যাঁ, নিজের মতন করে করা যাবে। সেই জন্যই বলবো যে প্রথম ইনিশিয়াল 5-6 বছর একটু টাফ, তারপরে বাচ্চা যখন বুঝবে যে না আমার মা ঠিক, আমার মা ঠিক পথে যাচ্ছে, তখন বাচ্চাও কোঅপারেট করে। তো ওটা কোনো ব্যাপার নয়, বাচ্চাকে সেইভাবে মানুষ করতে হবে যে সে যেন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে? তো বেশ ভালো লাগলো দিদি, দেবস্মিতা দি, তোমার সাথে কথা বলে। তো দেবস্মিতা দি একটা হিলিং হার্ট নামে যোগা
চালায়, যেখানে দিদি বাচ্চাদের মানে বড়দের সাথে বাচ্চাদেরও করে, বাচ্চাই মনে হয় বেশি তোমার এখানে, বেশি। বাচ্চাই বেশি। তো দিদি বেলঘড়িয়া নিমতা বাজারের এখানে দিদির ইয়োগার সেন্টার। তো তোমরা যে কেউ এসে এখানে দিদির সঙ্গে যোগাযোগ করতেই পারো, বাকি ডিসক্রিপশন আমি দিয়ে দেবো। তো এটা একটা আলোচনার বিষয় ছিল আমাদের লাইফ স্টোরি নিয়ে, একটা মহিলা স্ট্রাগল লাইফ নিয়ে। শুধু দিদি নাম্বার ওয়ানেই যে লাইফ স্টোরি নিয়ে স্ট্রাগল লাইফ নিয়ে আলোচনা হয় এটা নয়, দিদি নাম্বার ওয়ানে যারা যারা আসে প্রত্যেকের লাইফে অজস্র চাপ, মানে মেয়েদের লাইফে এত কষ্ট আমি দিদি নাম্বার ওয়ান দেখেই বুঝতে পারি। সত্যি কিন্তু আমার এখানে আমি রিয়েল ঘটনাটাই, এখানে কোনো বানানো স্ক্রিপ্ট আমি লিখছি না, এটা রিয়েল ঘটনা। আর সব থেকে বড় ব্যাপার, আমি আমার এই পডকাস্টটা শুরু করেছি সাধারণ মানুষদের নিয়ে, মানে যাদের লাইফে সত্যিই লাইফে প্রচুর স্ট্রাগল স্টোরি রয়েছে, তারা অল্পটি অ্যাচিভ করেছে কিন্তু তাদের কাছে সেটা অনেক। মানে আমি এখানে সেলিব্রিটি দিয়ে নিয়ে যদি করতাম একটা, ধরো একটা তোমার জায়গায় কোনো একটা সেলিব্রিটি নিয়ে আসতাম, তাহলে হয়তো আমার আজকে 100 ভিউর জায়গায় 1 লাখ ভিউ চলে আসতো। মানে আমি চাই সাধারণ মানুষের লাইফটা তুলে ধরতে। তো এটাই, তোমাদেরও যদি কোনো লাইফের স্টোরি থাকে তোমরা আমার সঙ্গে শেয়ার করতে যাও, সেটা তোমাদের লাইফের স্ট্রাগল স্টোরি হোক, সাকসেস স্টোরি হোক, কিংবা যে কোনো রহস্যময় স্টোরি, তোমরা আমার চ্যানেলে আমার সাথে এসে শেয়ার করতে পারো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার সাথে 20-25 মিনিট ধরে বকার জন্য। আবার থ্যাংক ইউ। অন্য একদিন কোনো একদিনকে আবার একদিন বসা হবে। ঠিক আছে, খুব ভালো লাগলো।